রূপকথার মতো বিশ্বকাপ কেপ ভার্দের প্রথম অংশগ্রহণেই উঠল নকআউটে। স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়, দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গুঁড়িয়ে দিল ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 7 পরিবর্তন আসতে পারে চ্যাম্পিয়নদের একাদশে। বিশ্বকাপ সম্ভাবনা শেষ হলেও চমকের অপেক্ষায় জর্ডান। মায়ামিতে পর্তুগাল কলম্বিয়া ম্যাচ টিকিটের আকাশচুম্বী দাম। সর্বোচ্চ মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এবং বিসিবিকে অর্থ সহায়তা না দিতে আইসিসিকে চিঠি বুলবুলের। সাবেক সভাপতি অস্বীকার করলেও বেরিয়ে এলো আসল ঘটনা। সরকারকেও সতর্ক করতে করেন অনুরোধ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে আফ্রিকার প্রতিনিধিরা। এদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। 5-0 গোলে ইরাককে বিধ্বস্ত করে নকআউট পর্বের আরও কাছে পৌঁছে গেল সেনেগাল। মাত্র 5 লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়ল পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেউ খুশিতে চোখ ভেজায়, আবার অনেকে উল্লাসে মাতেন। টাকার অভাব, ভিসা জটিলতায় মাকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে আনতে না পারা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবারও ম্যাচ জয়ের অন্যতম নায়ক। গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে 0-0 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে 2-2 গোলে সমতা আনে তারা। আজ ইতিহাস গড়তে প্রয়োজন ছিল আরও একটা ড্র। সৌদির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করার সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন ভোজিনহা। কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। 50তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নকআউটে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়েছে কেপ ভার্দে। এদিকে বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের, কিন্তু বাঁচা মরার সেই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না দলটি। 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে এই জয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সাথে শেষ 32-এ পা রাখল স্পেন। 42তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যে কোনো এক দল। এদিকে ইরাককে 5-0 গোলে উড়িয়ে বিশ্বকাপে শেষ 32 নিশ্চিতে দ্বারপ্রান্তে সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে 5 গোলের রেকর্ড গড়ল সেনেগাল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও 56 মিনিটের পর মাত্র 26 মিনিটের এক বিধ্বংসী ঝড়ে আরও 4টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। গোল পাননি এমবাপে, মাঠে নামেননি হল্যান্ড। বোস্টনে তাই এমবাপে হল্যান্ডের দ্বৈরথ উপভোগের সুযোগ হয়নি দর্শকদের। তবে বিগ ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন ওসমান দেমবেলে। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকে ফ্রান্সকে বড় জয় উপহার দিলেন ব্যালন ডি জয়ের এই তারকা। নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ফ্রান্স। বোস্টনে এমবাপ্পে হল্যান্ডের শোতে ম্যাজিক ম্যান দেমবেলে। প্রায় 1 দশক ধরে যে স্পোর্টিং প্রজেক্ট নিয়ে বিশ্ব ফুটবল মাতাচ্ছে ফরাসিরা, তা এবারের বিশ্বকাপে যেন আরও পরিণত। 2018-র চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপরা এবারও হট ফেভারিট। কিলিয়ান এমবাপ্পে যদি হন পোস্টার বয়, তবে এই মুহূর্তে ফ্রেঞ্চদের চিট কোড ওসমান দেমবেলে। রেকর্ড গড়া হ্যাটট্রিকে ব্যালন ডি অর জয়ী তারকা আরও একবার মনে করিয়ে দিলেন কি দুর্দান্ত ফর্মে আছেন।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ এক্সাইটিং হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্স নরওয়ে ম্যাচটাকে। এই প্রজন্মের দুই গোল মেশিন কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড মুখোমুখি আন্তর্জাতিক ফুটবলে। সবাই ধরে নিয়েছিলেন দু দলই আগে নকআউট পর্ব নিশ্চিত করলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না একটুও। আবার আগের দুই ম্যাচে 4টি করে গোল করা এমবাপ্পে হল্যান্ডও সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন, ধরে নেওয়া হচ্ছিল তেমনই। কিন্তু ম্যাচের চিত্র একদমই ভিন্ন। এদিন মাঠেই নামেননি হল্যান্ড, ফাইনাল স্কোর লাইনও এক পেশে একটা ম্যাচের কথাই বলবে। যদিও আক্রমণের হিসেবে একেবারে এক পেশে বলা যাবে না ম্যাচটাকে। ভাইকিংরা চেষ্টা করেছে প্যারিসের দুর্গ ভাঙার, কিন্তু বারবার হয়েছে ব্যর্থ। এমনকি পেনাল্টি পেয়েও হাতছাড়া করেছে সুযোগ। অ্যাসগার্ডের গোলটা ছাড়া 90 মিনিটে আনন্দের উপলক্ষ পাননি নরওয়ের সমর্থকরা। শুরু থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন দেমবেলে। 7, 20 ও 32 মিনিটে করেন গোল, গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 1954 সালে অস্ট্রিয়ার এরিক প্রোপস্টের চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে করা হ্যাটট্রিকটাই এখন পর্যন্ত দ্রুততম। এদিন গোলের দেখা না পেলেও নিষ্প্রভ ছিলেন না এমবাপে। দেমবেলের প্রথম 2 গোলে অ্যাসিস্ট করে গোলে অবদানের তালিকায় শীর্ষে তিনি। স্কোর ও অ্যাসিস্ট মিলিয়ে এখন এই বিশ্বকাপে কিলিয়ানের কন্ট্রিবিউশন 6 গোলে। দেমবেলের হ্যাটট্রিকের পর আসরের প্রথম গোলের দেখা পেয়েছেন দেজিরে দুয়ে। হল্যান্ডের নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে আই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ফ্রান্স। রাউন্ড অফ 32-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সি, ডি, এফ, জি ও এইচ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সব মিলিয়ে সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ নরওয়ে রাউন্ড অফ 32-তে পাচ্ছে আইভরি কোস্টকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এমবাপ্পে দেমবেলেদের হাত ধরে তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ফরাসিরা। দল নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বড় পর্দায় ফ্রান্স নরওয়ে ম্যাচ দেখে প্যারিসের রাস্তায় জয় উদযাপন করেন তারা। আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হট ফেভারিট ফ্রান্স তাদের নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে এই ম্যাচে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ফ্রান্স। প্রথমার্ধেই 3 গোল দিয়ে বসে তারা নরওয়েকে। প্রথমার্ধে 1 গোল পরিশোধ করে নরওয়ে। দ্বিতীয়ার্ধেও তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। এদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়া ফরাসি ফুটবল দলের জয়ে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা। The good players with that, and we are very confident. Excited to see a very good player, and we have to win it this time eventually against Argentina to get our revenge. And anyway, it's nice to be here. গতবার না পারলেও এবার তারা কাপ নিয়ে ঘরে ফিরবে, এমনটাই প্রত্যাশা ফরাসি ফুটবল সমর্থকদের। অনেকদিন পর এত সুন্দর একটা ম্যাচ দেখলাম যে কল্পনাতীত। এতে মনে হয় যে ফ্রান্স আগামী বিশ্বকাপ আমাদের ফ্রান্সে আসতেছে। দেমবালে যে হ্যাটট্রিক করেছে তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী এবারকার বিশ্বকাপ আমরা জিতব। আলেলো ফ্রান্স, বিবলো ফ্রান্স। রক্ষণভাগ এবং আক্রমণভাগ মিলিয়ে বেশ শক্তিশালী এবারের ফরাসি ফুটবল দল। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তাই স্কোয়াডে আসছে অন্তত 7 পরিবর্তন। তারপরেও জয়ের লক্ষ্য স্ক্যালোনি বাহিনীর। অন্যদিকে বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও জর্ডানের অপেক্ষা একটা চমকের। ডালাস থেকে আরও জানাচ্ছেন এসিম ইকবাল। একেবারে নির্ভর টিম আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। তাই স্ক্যালোনি ম্যাচটাকে নিয়েছেন সাইড বেঞ্চ পরীক্ষার মঞ্চ হিসেবে। অন্তত 7 ফুটবলারের এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপ অভিষেক। সেন্টার ব্যাকে ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সেনেসি। লেফট ও রাইট ব্যাক 2 পজিশনে আসছে পরিবর্তন। মিডফিল্ড ও অ্যাটাকিং এও দেখা যাবে নতুন মুখ। এমনকি শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসিও। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ
সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হেরে মিশন শেষ করেছে জর্ডান। আর্জেন্টিনা ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার, তাই কোনো চাপ না নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে মরিয়া বিশ্বকাপের নবাগত দেশটি। এটা ঠিক, আমাদের বিশ্বকাপ শেষ, তবে মিশন এখনো শেষ হয়নি। আমরা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারি বিষয়টা দারুণ হবে, তবে কাজটা সহজ হবে না, আমাদের চেষ্টার কমতি থাকবে না। এর আগে কখনোই আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জর্ডানের। টি-20তেই ইতিহাসের সর্বপ্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 18 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি, এবং এইখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, তবে ভক্তদের মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা বদলি হিসেবে হলেও জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন তিনি। AT&T স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুরুর একাদশে নয়, বদলি হিসেবেই নামবেন LM10, এমনটাই জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। জর্ডানের ডিফেন্সিভ অ্যাপ্রোচের কথা মাথায় রেখে গেম প্ল্যান সাজাচ্ছেন তিনি। ডালাস থেকে SM ইকবালের আরও একটি রিপোর্ট। দাঁড়িয়ে আছি AT&T স্টেডিয়ামের যে অফিসিয়াল প্রেস কনফারেন্স রুম, সেই প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনির এই সংবাদ সম্মেলনটা নানা কারণেই আজকে বিশেষ হয়ে আছে, কেননা এই সংবাদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো তার যে একাদশ সেটা তিনি ডিসক্লোজ করেছেন। আমরা যেমনটা দেখি লিওনেল স্ক্যালোনি সাধারণত তার স্কোয়াড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন না, তবে আজ তিনি বেশ ফুরফুরে মেজাজে এসেছিলেন এবং এখান থেকে তিনি তার স্কোয়াড সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সবার আগে বলতে হয় লিওনেল মেসির কথা। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন লিওনেল মেসি এই ম্যাচটাতে অর্থাৎ জর্ডানের বিপক্ষে খেলছেন কিনা, কেননা আর্জেন্টিনার রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে। তবে স্ক্যালোনি স্পষ্ট করে দিয়েছেন যে লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। জর্ডান আমরা যেটা জানি সাধারণত অনেকটা ডিফেন্সিভ মোডে খেলে থাকে। স্ক্যালোনিও সংবাদ সম্মেলনে তাই বলেছেন, অন্তত 5 জন ডিফেন্ডার জর্ডানের এই ম্যাচে খেলতে পারেন, সেটা মাথায় রেখে লিওনেল স্ক্যালোনি স্কোয়াড সাজাবেন। তবে তিনি আভাস দিয়েছেন অন্তত 6 থেকে 7 জন ফুটবলারের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের অভিষেক হতে পারে। জর্ডান অনেক ডিফেন্সিভ খেলে, রক্ষণে ওরা 5 ডিফেন্ডার রেখে একাদশ সাজায়। এটা আমাদের ফরওয়ার্ডের চ্যালেঞ্জে ফেলবে, তবে আমরাও এটা মাথায় রেখেই কৌশল সাজাবো। শুধু একাদশ সম্পর্কে নয়, লিওনেল স্ক্যালোনি তার স্ট্র্যাটেজি কি হবে সেটি নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তবে এটা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করলেও তিনি তার দায়িত্ব ভুলে যাচ্ছেন না, অর্থাৎ জয়ের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসির ওপর কোনো চাপ নেই, একেবারে নির্ভর হয়ে খেলছেন খুদে জাদুকর। এবারের বিশ্বকাপেও তার জন্য সর্বোচ্চটুকু উজাড় করে দেবেন সতীর্থরা, এমনটাই বলছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। বাংলাদেশি সমর্থকদেরও ভালোবাসা জানিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। SM ইকবালের আরও একটা প্রতিবেদন। দাঁড়িয়ে আছি AT&T স্টেডিয়ামের অফিসিয়াল প্রেস কনফারেন্স রুমে। লিওনেল স্ক্যালোনির পর এই প্রেস কনফারেন্স রুমে কথা বলে গেছেন আর্জেন্টাইন লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। তার কাছে জানতে চেয়েছিলাম, বাংলাদেশে প্রায় 80 থেকে 90 মিলিয়ন সাপোর্টার রয়েছে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, এই বিষয়ে হচ্ছে আসলে তার অভিব্যক্তি কি। যদিও সেটা অন ক্যামেরায় তিনি বলেননি, তবে তিনি সাধুবাদ বা শুভকামনা জানিয়েছেন বাংলাদেশকে। প্রথম 2 ম্যাচে তারা জয় তুলে নিয়েছে, পরের যে ম্যাচটি রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তারা জয় তুলে নিতে চায়।
লিওনেল মেসির পাশাপাশি এই দলের অন্যতম সিনিয়র ফুটবলার হচ্ছে নিকোলাস তালিয়াফিকো। মেসির সঙ্গে খেলা সব সময় আনন্দের, এটা আমি দারুণ উপভোগ করি। এটা ঠিক, দলে তার মতো আমিও সিনিয়র, তাই দায়িত্বটা আমাদের অনেক বেশি থাকে। আশা করছি এটা ঠিকভাবে পালন করব। 2022 বিশ্বকাপে যে চাপটি ছিল সেই চাপ এখন আর নেই, তিনি আসলে খেলাটা উপভোগ করছেন এবং তার টিমমেট যারা আছে তারা সবাই মিলে আসলে লিওনেল মেসিকে সাপোর্ট করার জন্য যে শতভাগ উজাড় করে দিয়ে খেলে থাকেন। সবাই বলে মেসির উপর অনেক চাপ, আমি তেমনটা মনে করি না। আমরা সবাই তাকে নির্ভর রাখার চেষ্টা করি, কারণ সে আর্জেন্টিনার জন্য অনেক করেছে। এবার আমাদের দায়িত্ব। জর্ডানের বিপক্ষে এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসছে। সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো তিনি ব্যথা পেয়েছেন এবং লিসান্দ্রো মার্তিনেজ তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুটো জায়গায় পরিবর্তন আসছে। নিকোলাস ওতামেন্ডি তিনি খেলছেন, এটা প্রায় শতভাগ নিশ্চিত। একই সঙ্গে অভিষেক হচ্ছে, অর্থাৎ বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে মার্কোস সেনেসিস। রাইট ব্যাকে আবারও গনসালো মন্তিয়েল ফিরে আসছেন এবং লেফট ব্যাকে তালিয়াফিকো তিনি খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং মিডফিল্ড পজিশনে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডে পল তারা হয়তোবা স্টার্টিং 11-এ থাকবেন। তবে অন্যান্য যে ফুটবলার যারা রয়েছেন তারা কিন্তু আজকে বা জর্ডানের বিপক্ষে ম্যাচে গেম টাইম পাবেন। এই আভাস নিকোলাস ওতামেন্ডি এবং হচ্ছে লিওনেল স্ক্যালোনি দুজনেই দিয়ে গেছেন। এবং একই সঙ্গে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি যেহেতু থাকছেন না, সুতরাং নতুন কারো যে অভিষেক হচ্ছে সেটা প্রায় শতভাগ নিশ্চিত। AT&T স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে যাওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা। তবে মেসি বাদে বাকি সদস্যরা গোল করতে না পারলেও চিন্তিত নয় বাংলাদেশি আলবিসেলেস্তের সমর্থকরা। ধারাবাহিক পারফর্ম করে আরও একটা বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন মহাতারকা, এমন প্রত্যাশাই তার সমর্থকদের। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে নকআউট পর্বে দলগুলোর রুদ্ধশ্বাস লড়াই ও টানটান উত্তেজনা দেখতে মুখিয়ে আছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকরা চিন্তায় আছেন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ নিয়ে, না প্রতিপক্ষ জর্ডানকে নিয়ে নয়। আর্জেন্টাইন ভক্তদের ভয় অন্য জায়গায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেছে নকআউট পর্বে। আর্জেন্টিনাকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে দেখতে চান আলবিসেলেস্তের সমর্থকরা। জর্ডানকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে পূর্ণ 9 পয়েন্ট নিয়েই লিওনেল মেসিরা যাবে নকআউট পর্বে, এমনটাই প্রত্যাশা তাদের। ওইখানে আসল খেলা, ওটা তো পরের ম্যাচ তো কোনো ইস্যু না, ওটা তো আমরা এমনিতেই জিতবো। বিগত 2টা ম্যাচের থেকে বড় ব্যবধানে জিতবে, এটাই আমরা প্রত্যাশা করতেছি। টানা 2 জয়ে আগেই রাউন্ড অফ 32 নিশ্চিত লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। এবারের বিশ্বকাপে মেসি বাদে আর্জেন্টিনার হয়ে গোল করতে পারেনি কেউ, তা নিয়ে চিন্তিত নয় আলবিসেলেস্তের সমর্থকরা। আশা রাখছেন সময় মতো দলের প্রয়োজনে জ্বলে উঠে শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সবাই। মেসি সম্পূর্ণ কিন্তু নিজেই কিন্তু গোল করেন না, উনি সহায়ক হয়ে কিন্তু গোল করেন, স্ট্রাইকার বা ডিফেন্ডার হয়ে। টিমের একটা কম্বিনেশন, সেই কম্বিনেশন অন্য কোনো টিমের নেই। 39 বছর বয়সেও দলকে একা হাতে টানছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 2 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুট জয়ের রেসে অনেকটাই এগিয়ে ইন্টার মায়ামি তারকা। পুরো আসরে এলেমটেনের এমন জাদুকরী পারফর্ম দেখতে চান ফ্যানরা। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে লিও তার সোনালী অধ্যায়ের সমাপ্তি টানবে বলেও প্রত্যাশা তাদের। মেসি যেহেতু আছে, এবারে ওয়ার্ল্ড কাপ আমরা জিততে পারি, যেহেতু পারফরমেন্স অনেক ভালো হচ্ছে টিমের। মেসি হচ্ছে ফিনিশার, সো আমরা আশা করি মেসি আমাদের জয় উপহার দেবে ইনশাল্লাহ। 2026 সালে যে বিশ্বকাপ, এটা অবশ্যই আমরা মেসির হাত দিয়ে আমরা আশা করছি। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে আলবিসেলেস্তে। তবে ভক্তদের দাবি প্রতিপক্ষ যেমনই হোক না কেন মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া। হাই ভোল্টেজ ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে সেলেকাওরা। নকআউট পর্ব নিশ্চিত হলেও কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট হয়ে পা রাখতে চায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। মায়ামিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। সেখান থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ভেনেজুয়েলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো দেশ। নিহতের সংখ্যা প্রায় 1000 স্পর্শ করছে। এমন মর্মান্তিক ঘটনা ছুঁয়ে গেছে পর্তুগাল ফুটবল দলকেও। অনুশীলন শুরুর আগে নিহতদের প্রতি শোক জানিয়ে নীরবতা পালন করে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উঠতে থাকা কলম্বিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হতে এ ম্যাচ জিততেই হবে CR7 এর দলকে। প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমালোচনার তীর ছুটে আসে রোনালদোর দিকে, কিন্তু কিংবদন্তিরা তো জবাব দেন মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে দলকে জয়ের সঙ্গে নিজেও স্পর্শ করেছেন মাইলফলক। দুর্দান্ত জয়ের পর অনুশীলনে চনমনে ছিল রোনালদো সহ পুরো পর্তুগাল দল। কলম্বিয়ার বিপক্ষে একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চান না কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর সঙ্গে আক্রমণে থাকবেন ওয়াও ফেলিক্স, বেঞ্চে আছেন বার্নার্দো সিলভা ও রাফায়েল লেয়াওরা। প্রয়োজনে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য আছে যাদের। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়া একাদশেই ভরসা রাখছেন রবার্তো মার্টিনেজ। তবে কলম্বিয়া দলের সক্ষমতা জানা আছে বলেই সতর্ক কোচ। কলম্বিয়ার আসল শক্তি তাদের শারীরিক সক্ষমতা এবং লড়াকু মানসিকতা। আমাদেরও সেই জায়গায় লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের মূল মনোযোগ থাকবে নিজেদের পারফরম্যান্স এবং আমরা কি করতে পারি তার ওপর। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার এই চ্যালেঞ্জ আমাদের খেলার কৌশলগত দিকের পাশাপাশি মানসিক দিকের উন্নতিতেও অনেক সাহায্য করবে। এদিকে 2 ম্যাচে জয় তুলে নেওয়া কলম্বিয়া এবার বিশ্বকাপে এসেছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আক্রমণ ভাগের পরীক্ষিত সেনানী লুইস দিয়াজ আছেন ছন্দে। মাঝমাঠে অভিজ্ঞতার প্রতীক হামেস রদ্রিগেজ। কাঁধের চোট কাটিয়ে লুইস সুয়ারেজও প্রস্তুত একাদশে ফিরতে। এর আগে এই দল একবারই খেলেছে, সেটাও প্রীতি ম্যাচে। গোলশূন্য সেই ড্রয়ের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে 2 দলের। নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচের গুরুত্ব কোনোভাবেই কম না। তার কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলেই নকআউটে অনেকটাই সহজ প্রতিপক্ষ পাবে পর্তুগাল, কলম্বিয়া 2 দলই। তাই পর্তুগাল কোনোভাবেই চাইবে না কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটা হেরে যেতে। পূর্ণ 3 পয়েন্ট নিয়েই গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চাইবে রোনালদোর দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি সেরে নিয়েছে পর্তুগাল। মায়ামিতে শেষ অনুশীলন সেশনে মধ্যমণি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 3টি গ্রুপে ভাগ হয়ে প্র্যাকটিস করেছে পর্তুগিজরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ রবার্তো মার্টিনেজ। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটা রিপোর্ট। আমার ঠিক পেছনে অনুশীলন শুরু করেছে পর্তুগাল ফুটবল দল। এই অনুশীলন সেশনে কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে আছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো প্রথম ম্যাচে যখন কঙ্গোর বিপক্ষে খুব একটা পারফর্ম করতে পারেননি, দল ড্র করেছে, তাকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে এই বিশ্বকাপে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন পর্তুগাল দলের, এবং অনুশীলনের প্রথম 15 মিনিট উন্মুক্ত থাকে সংবাদ মাধ্যমের জন্য। এরপর কিন্তু ট্যাকটিক্যাল যে অনুশীলনগুলো, যে ফরমেশনে খেলে, কে কোথায় খেলবেন এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আসলে অনুশীলন করা হয়। আমরা দেখছি এখানে 3 গ্রুপে দলের ফুটবলাররা ভাগ হয়ে ওয়ার্ম আপ করছেন। এর মধ্যে সবচেয়ে বামের যে গ্রুপটি, এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো। তার আসলে শেষ বিশ্বকাপ আমরা বলতেই পারি। 41 বছর বয়সে তিনি বিশ্বকাপ খেলছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। রোনালদো 41 বছর বয়সে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন। বিশ্বকাপেও কিন্তু এটি একটি রেকর্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্তুগালের শেষ ম্যাচ। কলম্বিয়া কিন্তু প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। র্যাঙ্কিংয়ে একটু পার্থক্য থাকলেও আসলে কলম্বিয়াকে বলাই যায় যে এই বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। সবশেষ কোপা আমেরিকা 2 বছর আগে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল কোপা আমেরিকার ফাইনাল। যদিও হেরে যায় ম্যাচটি, কিন্তু এরপরও বলাই যায় যে দলটিতে দারুণ কিছু ফুটবলার রয়েছে। পর্তুগাল দল এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায়, কারণ এই ম্যাচে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। মিডফিল্ড নিয়ে কিন্তু দলের কোচ বেশ আশাবাদী। শুধু মিডফিল্ড নয়, তাদের আক্রমণ ভাগেও যথেষ্ট বিকল্প রয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি রোনালদো গোল করেছেন, পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে নেমে রাফায়েল লিয়াও কিন্তু গোল করেছেন, এবং তাদের স্কোয়াডে আরেকজন গোল স্কোরার রয়েছেন, তিনি গনসালো রামোস। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে পর্তুগাল পা রাখতে চাইবে বিশ্বকাপের নকআউট পর্বে। প্রথম ম্যাচে যখন রোনালদো গোল পাননি, অনেকে কিন্তু বলেছে দলে তার প্রয়োজন নেই, দলে আসলে অনেকে তাকে চায় না, কিন্তু অনুশীলনে একেবারেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোনালদো, তার পেছনে পেছনে আছেন ফুটবলাররা, দলের সতীর্থরা, এবং অধিনায়ক যেভাবে আসলে যেটা হওয়া উচিত সেভাবেই কিন্তু রোনালদো দলকে নেতৃত্ব দিচ্ছে, এবং প্রত্যাশা এটাই থাকবে সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার সময় আরও থাকছে
ভাগ্যের সুতোয় ঝুলছে ইরানের বিশ্বকাপ নকআউট পর্ব। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে রাউন্ড অফ 32-তে বেলজিয়াম, মিশরও গেল পরের রাউন্ডে। পর্তুগাল কলম্বিয়া ম্যাচের আগে আকাশচুম্বী টিকিটের দাম। মাঠের কাছের গ্যালারিতে থাকা এক একটি টিকিটের দাম উঠেছে প্রায় 30 লাখ বাংলাদেশি টাকা। মূলত মায়ামিতে কলম্বিয়ান সমর্থকরা বেশি থাকায় চাহিদা বেড়েছে টিকিটের। এছাড়া মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখতে উচ্চ মূল্যের টিকিট কিনতে রাজি সমর্থকরাও। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বলা হচ্ছে এই বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচটি। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এবং এই ম্যাচ ঘিরে কিন্তু স্থানীয়দের মাঝে বিরাজ করছে তুমুল উন্মাদনা। তার অন্যতম একটা কারণ কিন্তু এই মায়ামিতে দক্ষিণ আমেরিকান বিপুল সংখ্যক অভিবাসী বসবাস করেন, তার মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু রয়েছেন কলম্বিয়ান, এবং এ কারণে কলম্বিয়ানরা কিন্তু এই ম্যাচটা দেখার জন্য যে কোনো মূল্যে একটা টিকিট সংগ্রহ করতে চাইছেন। এবং বিশ্বকাপের শুরু থেকে আমরা জানি যে এবার বিশ্বকাপে যেভাবে টিকিট বিক্রি হচ্ছে, যে কেউই ফিফা থেকে টিকিট কেটে সেটা কিন্তু বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিক্রি করতে পারবেন। একই সঙ্গে সেই টিকিট তারা ফিফার টিকিট রিসেল যে প্ল্যাটফর্ম আছে সেখানেও কিন্তু সেল করতে পারবেন। এবং এই ম্যাচের একটা টিকিটের কি পরিমাণ দাম আমরা জানি। বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম হয়তো অনেক সময় ওঠে 20 লাখ, 30 লাখ বা 25 লাখ টাকা বাংলাদেশি মুদ্রায়। তবে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচের একটা টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ বাংলাদেশি মুদ্রায় 30 লাখ টাকা। টিকিটিং অ্যাপ স্টাবহাব এবং বেশ কিছু অ্যাপে দেখেছিলাম যেখানে আসলে চড়া মূল্যে এখনো বিক্রি হচ্ছে পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচের টিকিট। সবচেয়ে মাঠ থেকে যে কাছের যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারির একটা টিকিটের দাম হাঁকা হচ্ছে $24,000। এবং এ থেকে কিন্তু প্রমাণ হয় যে এই ম্যাচ নিয়ে এই মায়ামিতে যারা বসবাস করছেন তাদের মধ্যে কি পরিমাণ উন্মাদনা বিরাজ করছে। আমি গত 3 থেকে 4 দিন যাবৎ কিন্তু মায়ামিতে অবস্থান করেছি। এ মাঠেই ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাও কভার করেছিলাম। এবং মায়ামিতে আরও একটি ম্যাচ কিন্তু রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনার। তবে এখানে কলম্বিয়ার যত দর্শক দেখেছি গত কয়েকদিনে অন্য কোনো দলের কিন্তু এত দর্শক আমার চোখে পড়েনি। আমরা দেখেছিলাম ব্রাজিল এবং স্কটল্যান্ড ম্যাচে পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু ব্রাজিল সমর্থকদের আধিক্য ছিল। তবে নিশ্চিতভাবেই বলা যায় কলম্বিয়া পর্তুগাল ম্যাচে সংখ্যাটা বেশি থাকবে কলম্বিয়ানদের। এবং কলম্বিয়ানরা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে এসেছে বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন নিয়ে। আমরা জানি কলম্বিয়া কখনোই বিশ্বকাপের ফাইনালে খেলেনি, তাদের সর্বোচ্চ সাফল্য তারা কোয়ার্টার ফাইনালে একবার খেলেছিল। কিন্তু এইবার কিন্তু তারা ডার্ক হর্স হিসেবে আছে, এখন পর্যন্ত গ্রুপের শীর্ষ অবস্থান করছে এবং পর্তুগালের বিপক্ষে ড্র করলেই তারা শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে যাবে। আমি যে অবস্থানটাতে রয়েছে এটা হচ্ছে স্টেডিয়ামের সবচেয়ে উঁচুতে যে গ্যালারি, সেই গ্যালারিতে। এবং এই গ্যালারির টিকিটের দামও কিন্তু এখন বিক্রি হচ্ছে $4,000 থেকে $5,000। এবং পিচের সবচেয়ে কাছে বা মাঠের সবচেয়ে কাছের যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারি 20, 22 এমনকি $24,000 বিক্রি হচ্ছে। এই টিকিট নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল প্রেস কনফারেন্সে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেসকে। তিনিও কিন্তু জানিয়েছেন যে গত নভেম্বর মাসে তিনি তার পরিবারের জন্য এই ম্যাচের টিকিট কেটে রেখেছেন এবং তিনি জানতে পেরেছেন যে আসলে এই ম্যাচটা নিয়ে কি পরিমাণ উন্মাদনা চলছে পুরো মায়ামি জুড়ে। আমাকে গেল নভেম্বরে আমার পরিবারের জন্য টিকিট কিনতে হয়েছে, কারণ আমি জানতাম পরে টিকিট পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমার কাছে এটা দারুণ আকর্ষণীয়। বিশ্বে এমন কঠিন সময়েও ফুটবলের প্রতি মানুষের এই আবেগ অটুট রয়েছে। ফুটবল এখনো মানুষকে একত্রিত করে, আবেগের সৃষ্টি করে, শিশুদের অনুপ্রাণিত করে। ফুটবলের সৌন্দর্য কিন্তু এটাই আমরা জানি যে বিশ্বকাপের বড় ম্যাচ রয়েছে, তবে গ্রুপ পর্বেও যে আসলে এত কোনো ম্যাচ নিয়ে এত উন্মাদনা হতে পারে এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা এক্সাম্পল সেট করেছে। এবং একই সঙ্গে আমরা বলতে পারি এই ম্যাচে আরেকটা আকর্ষণের কারণ ক্রিস্টিয়ানো রোনালদো এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবেন। এর আগে কলম্বিয়া পর্তুগাল একটা প্রীতি ম্যাচ খেলেছিল, তবে বিশ্বকাপে এই প্রথম তারা খেলবেন। এবং রোনালদো প্রথম ম্যাচটা খারাপ যাওয়ার পর কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। পর্তুগালের সমর্থকরা নিশ্চয়ই চাইবেন এই মায়ামি স্টেডিয়ামে ভালো কিছু করুক পর্তুগাল এবং রোনালদো, যাতে করে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকে তাদের জন্য। মায়ামি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। গ্রুপ রানার্স আপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে মিশর। অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে। এদিকে দিনের আরেক ম্যাচে নিউজিল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 32-এ জায়গা করে নিয়েছে বেলজিয়াম।
অবশেষে 92 বছরের অপেক্ষার অবসান। 1934 সালে বিশ্বকাপ খেলা শুরু করা মিশর এবারই প্রথম নিশ্চিত করল নকআউট পর্ব। ইরানের সাথে 1-1 গোলে ড্র করে মোহাম্মদ সালাহর দল। এই ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ রানার্স আপ হয়েছে মিশর। রাউন্ড অফ 32-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ডি এর রানার্স আপ অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথমার্ধের শুরুতে মাহমুদ সাবের গোল করে এগিয়ে দিয়েছিলেন মিশরকে, কিন্তু 9 মিনিট পরেই গোল শোধ করে দেন ইরানের রামিন রেজাইন। এদিকে 3 ড্রয়ে 3 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে ইরান। সেরা 8 তৃতীয় দলের একটি হিসেবে শেষ 32-এ জায়গা পেতে অপেক্ষায় থাকতে হবে এশিয়ান দলটিকে। এদিকে দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছে লিয়ান্ড্রো ট্রসার্ড, একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সালমাইকার্স। এই হারে বিশ্বকাপ অভিযান শেষ হলো নিউজিল্যান্ডের। বিশ্বকাপে ফেরার ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তলানিতে দলটি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। গ্রুপ পর্বের আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। নকআউট পর্ব নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হবে ঘানা আর ক্রোয়েশিয়া। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় রোববার ম্যাচ শুরু হবে রাত 8টায়। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ঘানা 1 জয় আর ড্র নিয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ। অন্যদিকে 1 জয়ে 3 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ রয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার সেই বিখ্যাত নেভার সে ডাই মানসিকতা নিয়ে খেলার ক্ষিপ্রতা এবারের বিশ্বকাপে অনেকটাই মলিন। গেল দশকের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দলগুলোর একটি ছিল ক্রোয়েটরা। 2018-তে রানার্স আপ হওয়া দলটি 2022 বিশ্বকাপেও অর্জন করে 3য় স্থান। তবে এবারের বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি লুকা মদ্রিচদের। ইংল্যান্ডের কাছে 4-2 ব্যবধানে হেরেছে জ্লাতকো দালিচের শিষ্যরা। পরের ম্যাচে পানামার সাথে কঠিন লড়াই শেষে 1-0 গোলে জয় পায় ক্রোয়েশিয়া। এবার তারা মুখোমুখি হবে ঘানার। পয়েন্ট টেবিলে ক্রোয়েশিয়ার চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে ঘানা। হারলে নকআউট পর্ব কঠিন হয়ে পড়বে ক্রোয়েশিয়ার। পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা ক্রোয়েট লিজেন্ড লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ এটি। ইভান পেরিসিচ, কোভাচিচ, ক্রামারিচদের সাথে নিয়ে তাই অধরা বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই দৃঢ়ভাবে অটল ব্লেজার্স। ঘানার বিপক্ষে ম্যাচে দলের সব খেলোয়াড়ই পুরোপুরি ফিট থাকলেও একাদশে থাকতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। পিটার মোসা, জস্কো গভারদিওলকে বসিয়ে বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখতে পারেন কোচ দালিচ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত গোল করা মার্টিন বাতুরিনা ব্যর্থ ছিলেন পানামার বিপক্ষে। তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে রেখেছে দালিচ। ঘানার বিপক্ষে যে কোনো ধরনের অঘটন এড়াতে সব ধরনের প্রস্তুতি সেরেছে ব্লেজার্স। এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার চেয়ে বেশ পিছিয়ে থাকা ঘানার জন্য বড় পরীক্ষার ম্যাচ এটি। প্রথম ম্যাচে পানামার সাথে 1-0-তে ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের সাথে চমক দেখায় ঘানা। শক্তিশালী হ্যারি কেইনের দলের সাথে 0-0 গোলে ড্র করে কার্লোস কুইরোজের শিষ্যরা। ঘানার জালে 19টি শট নিয়েও গোল করতে পারেনি ইংল্যান্ড। অন্যদিকে ঘানার আক্রমণ ভাগও সেদিন ঘাম ছড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডের গোলরক্ষকের। একটা ড্র হলেই ঘানার জন্য নিশ্চিত হবে নকআউট পর্ব। আগের 2 ম্যাচে সফলতা পাওয়ায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে ঘানা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। গ্রুপ পর্বেই 1 আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙল এবারের বিশ্বকাপ। 2022 কাতার বিশ্বকাপে 64 ম্যাচে হয়েছিল সর্বোচ্চ 172 গোল। সেই রেকর্ড ভেঙে এবার 59 ম্যাচেই 177 গোলের সাক্ষী হলো পুরো বিশ্ব। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দর্শক উপস্থিতিরও নতুন রেকর্ড হয়। 1994 সালে হওয়া সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে এবারের আসরে। এবারের বিশ্বকাপে দলের সঙ্গে বেড়েছে ম্যাচ সংখ্যাও। গেল বিশ্বকাপের 64 ম্যাচের পরিবর্তে উত্তর আমেরিকার বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা 104টি। তাতেই 1 আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড যে ভাঙতে যাচ্ছিল তা অনেকটাই অনুমেয় ছিল। এত দ্রুত যে ভাঙবে তা হয়তো কল্পনা করেনি অনেকে। সবশেষ কাতার বিশ্বকাপে হয় গোলের রেকর্ড। 6 গোলের ফাইনালের সুবাদে বিশ্বকাপ আসর শেষে সেবার গোল সংখ্যা দাঁড়ায় 172। তাতেই ভেঙে যায় 2014 ও 1998 বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। এই 2 বিশ্বকাপ আসরে গোল সংখ্যা ছিল 171টি।
কাতার বিশ্বকাপে গড়া সেই রেকর্ড এবারের বিশ্বকাপে ভাঙল গ্রুপ পর্বে। 64 ম্যাচ নয়, বিশ্বকাপ আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে লেগেছে 59 ম্যাচ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্ক ম্যাচের প্রথম গোলে তৈরি হয় বিশ্বকাপের নতুন ইতিহাসের। শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও নতুন রেকর্ড গড়েছে এবারের আসর। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে এবারের বিশ্বকাপ। 1994 সালে হওয়া সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে এবারের আসরে। ফিফা জানিয়েছে 36 লাখেরও বেশি দর্শক এখন পর্যন্ত এবারের আসরে মাঠে বসে খেলা উপভোগ করেছে। গ্রুপ পর্বে জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালেই ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন রেকর্ডের ঘোষণা করে। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় সেই ম্যাচ পর্যন্ত 36,05,357 জন সমর্থক গ্যালারিতে বসে খেলা দেখেছেন। এর আগে 1994 যুক্তরাষ্ট্র আসরে 36 লাখ মানুষ খেলা দেখেছিল। এখনো বিশ্বকাপের ম্যাচ বাকি থাকায় এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফার তথ্য অনুযায়ী স্টেডিয়ামগুলোতে প্রতি ম্যাচে গড়ে 99% আসন পূর্ণ ছিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে বিশ্বকাপের গ্রুপ পর্বেই ঘটেছে একের পর এক অঘটন। প্রথমবারের মতো খেলতে এসেই ভরকে দিয়েছে অনেক হট ফেভারিট দলকে। তবে এসব কি শুধুই অঘটন নাকি সফল পরিকল্পনার অংশ? আর কিভাবেই বা ছোট দলগুলোর সামনে খেই হারাচ্ছে তারকা খচিত স্কোয়াড? সেসব বিশ্লেষণ নিয়ে এবারের প্রতিবেদন। দল বাড়ানোয় রং হারাবে বিশ্বকাপ, এমন শঙ্কা ছিল অনেকের। তবে বাস্তবতা ভিন্ন। বিশ্বমঞ্চে এসে চমকে দিয়েছে আন্ডারডগের তকমা থাকা অনেক দল। শুরুটা স্পেনকে দিয়ে। পুচকে দেশ কেপ ভার্দের সামনে আটকে যায় তারকা খচিত লা রোহা। ঘানায় থামে ইংল্যান্ড, আর দক্ষিণ আফ্রিকা তো উঠেই গেল পরের রাউন্ডে। আর সবশেষ জার্মানিকে হারিয়ে আলোড়ন তুলেছে ইকুয়েডর। কাগজে কলমে এসব ঘটনা অঘটন মনে হলেও পর্দার পেছনে আছে কৌশলের ছক। শুরু করা যাক স্পেন কেপ ভার্দে ম্যাচ দিয়ে। ছোট দল পেয়ে স্টার্টিংয়ে একাধিক তারকাকে বিশ্রামে রেখেছিলেন দে লা ফুয়েন্তে। কৌশল সহজ, স্পেনিয়ার্ডরা ব্যাক পাসে উপরে তুলবে কেপ ভার্দের ফুটবলারদের, এরপর কাউন্টার অ্যাটাকে বাজিমাত। তবে এই ট্র্যাপে পা দেয়নি তারা, বরং স্থির থেকে মধ্যমাঠ আর রক্ষণ ছিল নিজেদের জায়গায়। তাতে 4-5-1 ফরমেশন ভাঙেনি কেপ ভার্দের, আর জায়গা না পাওয়ায় জালের দেখাই পায়নি 2010-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। একই কৌশলে ইংল্যান্ড বধ ঘানার। ডিফেন্স ব্লক করে রেখে আটকে দেয় সুযোগ। কেপ ভার্দের মতো তারাও ইংল্যান্ডের ট্র্যাপে পা দিয়ে প্রেস করতে যায়নি। পরিসংখ্যান বলছে দুই দলই শুরুতে প্রতিপক্ষকে অনেক বেশি পাস খেলতে দিয়েছে, অযথাই বল কেড়ে নেওয়ার চেষ্টা করেনি। তবে ম্যাচের শেষ দিকে জয়ের সুযোগ নিতে কিছুটা বেশি প্রেস করেছে তারা। এখন প্রশ্ন দাঁড়ায়, আন্ডারডগ বাকি দলগুলো কেন ব্যর্থ? যে স্পেনের বিপক্ষে সফল ছিল কেপ ভার্দে, তাদের কাছেই 5 ডিফেন্ডার নিয়েও 4 গোল হজম করে সৌদি আরব। মূলত রক্ষণের শৃঙ্খলা না রেখে ঝুঁকি নিতে চাওয়ায় সুযোগ প্রায় প্রতিপক্ষ। তাতেই সুইডেন, ইরাকের মতো দলগুলো হয়েছে ব্যর্থ। দলগুলোর লং পাসের কৌশলও কাজে দিয়েছে। গোল কিক থেকে তারা শুরুতে ছোট ছোট পাস খেলে নিজেদের অর্ধে, সেখান থেকে সুযোগ বুঝে হঠাৎ করেই লং পাস, তাতেই গোলের সুযোগ তৈরি হয়। যার বড় উদাহরণ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র 31% বল দখলে রেখেও 14টি শট নেয় দক্ষিণ আফ্রিকা, যেখানে কোরিয়ার ছিল মাত্র 7টি। এতে অবশ্য ঝুঁকিও থাকে নিজেদের অর্ধে বল হারিয়ে গোল হজম করার। অবশ্য শুধু কৌশলী নয়, ব্যক্তিগত নৈপুণ্য রাখছে বড় অবদান। যেখানে 40 বছর বয়সী ভজিনহা স্পেনের বিপক্ষে অসাধারণ সেভ করে রীতিমতো নায়ক বনে গেছেন। আর কুরাসাওয়ের গোলরক্ষক অ্যালয় রুম এক ম্যাচে 15টি সেভ করে বিশ্বকাপে রেকর্ড স্থাপন করেছেন। তাতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বেশ কিছু দল। একই কৌশল হয়তো রাউন্ড অফ 32-তে কাজে আসবে না তেমন, তবে ওই যে অঘটন, তাতেই আসল সৌন্দর্য দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। রাফি আমিন, সময় সংবাদ। স্বাগত খেলার সময়। ব্যক্তিগত আক্রোশ মেটাতে বাংলাদেশের ক্রিকেটের চরম এক ক্ষতি করলেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির কাছে চিঠি দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করতে ও ফান্ডিং বন্ধ করার অনুরোধ বিসিবির সাবেক সভাপতির। শুরুতে এই অভিযোগ বানোয়াট দাবি করেন তিনি, তবে পরবর্তীতে তার ওই চিঠি ফাঁস হয় গণমাধ্যমে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের প্রেমে পড়ে যাওয়া ব্যক্তিই নাকি আইসিসির কাছে চিঠি দিয়ে ফান্ডিং বন্ধ করতে বলেছেন, বাংলাদেশকে নিষিদ্ধও করতে বলেছেন। এ খবর গণমাধ্যমে আসার পর থেকে একটা পক্ষ সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে পাঠানো বুলবুলের চিঠি ফাঁস হলে সন্দেহের আর অবকাশ থাকে না। বিসিবির সাবেক সভাপতির কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেছেন দেশের সত্যিকারের ক্রিকেট প্রেমীরা।
চলতি সপ্তাহে আইসিসির কাছে প্রায় 14 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন বুলবুল, যেখানে তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, চিঠিতে স্পষ্ট ভাষায় অনুরোধ করা হয়েছে বিসিবিকে দেয়া আইসিসির সমস্ত আর্থিক অনুদান যেন অবিলম্বে স্থগিত করা হয় এবং বাংলাদেশের পূর্ণ সদস্যপদ বাতিল করে আইসিসি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। চলতি বছর এপ্রিলে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করে। পরবর্তীতে জুনের নির্বাচনে তামিম ইকবাল 4 বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন। তবে বুলবুল নিজেকেই এখনো বৈধ সভাপতি দাবি করে আসছেন এবং তার দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকা পরিবর্তন করে এই নির্বাচন করা হয়েছে, যা আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী। বুলবুলের ওই চিঠি পাওয়ার পর বর্তমান বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে আইসিসি। বসে থাকেনি তামিমের বোর্ডও। আইসিসির কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করে জবাব পাঠিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। তবে এই খবর সংবাদ মাধ্যমে আসার পর এক নাটকীয় মোড় নেয়। এক ভিডিও বার্তায় আমিনুল ইসলাম বুলবুল চিঠি পাঠানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি এটিকে একটি সিন্ডিকেটের অপপ্রচার দাবি করেন। একটা খবর দেখলাম যে বেরিয়েছে যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। এবং এই যে সিন্ডিকেটটা যে কাজটা করছে, আমি যখন কাজ করতাম বাংলাদেশে তখন আমাকে প্রত্যেক দিন তারা ডিস্টার্ব করতো, প্রত্যেকটা মিথ্যা কথা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো, কিন্তু তারা সবসময় ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। চিঠি ফাঁস হওয়ার পর অবশ্য তার কোনো দাবি গ্রহণযোগ্য হচ্ছে না। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বলে ক্রিকেটেরই ক্ষতি করার চেষ্টা। বুলবুলের এই দ্বিমুখী অবস্থান দেশের ক্রিকেটকে কোন সংকটের দিকে ঠেলে দেয় সেটাই ভাবাচ্ছে সবাইকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের মাটিতে পুরো দমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ঘাম ছড়িয়েছেন টাইগাররা। নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা। এছাড়া ইংল্যান্ডে কাউন্টি দলের সাথে খেলে যোগ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। বোলারদের প্রস্তুতি নিয়েও বেশ আশাবাদী এই পেসার। একটি টেস্ট ও 3টি করে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। 28 জুন একমাত্র টেস্টে মাঠে নামবে দুই দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাইফ মুশফিকরা। নেটে ব্যাট করেছেন দীর্ঘ সময়, বল হাতেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন এবাদত খালিদরা। এদিকে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের কন্ডিশন ও প্রস্তুতি দুই দিক থেকেই দল বেশ ইতিবাচক অবস্থায় আছে। আবহাওয়া, উইকেট এবং অনুশীলনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ডানহাতি এই পেসার। আমার মনে হয় সবাই খুবই ভালো শেপে আছে এবং সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে এবং ওয়েদারটা খুবই ভালো কম্পেয়ার টু লন্ডন। এখানেও ঠান্ডা আছে, হারারেতে বিচগুলো খুবই ভালো। প্রিপারেশন খুবই ভালো ছিল। সবার সাথে আবার দেখা এবং প্র্যাকটিস করা। আমার মনে হয় যে আবার নতুন একটা অধ্যায় শুরু জিম্বাবুয়ে সফরে। আমরা আশা করি যে সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে এবং ভালো একটা টেস্ট ম্যাচ হবে আমাদের। নিজেদের বোলিং ইউনিটের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী হাসান মাহমুদ। অনুশীলনের সুযোগ সুবিধা এবং সতীর্থদের প্রস্তুতিতে বেশ আশাবাদী এই পেসার। বোলারদের প্রিপারেশন খুবই ভালো, তারা ভালো প্র্যাকটিস করছে এবং ফ্যাসিলিটি ভালো আছে এখানে এবং আশা করি তারা খুব ভালো করবে। এবং আমি এসেছি এবং আমাদের বোলিংটা খুব ভালো। এখন আমরা অবশ্যই পজিটিভ চিন্তা করছি এবং চেষ্টা করবো যে আমাদের বেস্টটা আমরা ডেলিভারি দিব। 28 জুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরুর আগে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতিরও এক কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ দল। লাল বলের ক্রিকেটে মুখোমুখি পরিসংখ্যানে দুই দল প্রায় সমানে সমান। 20 বারের মুখোমুখি লড়াইয়ে টাইগারদের জয় 9 ম্যাচে, আর জিম্বাবুয়ে জিতেছে 8টিতে, বাকি 3টি হয়েছে ড্র। সবশেষ দুদল মুখোমুখি হয়েছিল 2025 সালের এপ্রিলে। চট্টগ্রামে অনুষ্ঠিত সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ইনিংস ও 106 রানের ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। হাটো বাহে রংপুর যাই, দৌড় শেষে হাড়ি ভাঙা আম খাই, এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রংপুর সিটি হাফ ম্যারাথন। সুস্থ জীবনধারা গড়ে তোলা ও দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ম্যারাথন আয়োজন করা হয়। অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে 500-র বেশি দৌড়বিদ। 4টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে ছিল উৎসবের আমেজ। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট।
ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। সূর্য ওঠার আগেই স্টার্টিং লাইনে জড়ো হন শত শত দৌড়বিদ। কাউন্টডাউন শেষ হতেই একসঙ্গে ছুটে চলা, লক্ষ্য ফিনিশিং লাইন আর বার্তা সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়া। শনিবার ভোরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রংপুর সিটি হাফ ম্যারাথন 2026। নগরীর কামারের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাহিগঞ্জ বাজার ঘুরে আবারও কামারের মোড়ে এসে শেষ হয়। ম্যারাথনে ছিল 4টি বিভাগে 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন, 10 কিলোমিটার স্পিড রান, 5 কিলোমিটার ফান রান এবং শিশুদের জন্য 1 কিলোমিটার চিলড্রেন রান। নারী পুরুষ তরুণ তরুণী থেকে শুরু করে শিশুরাও অংশ নেয় এই উৎসব মুখর আয়োজনে। আলহামদুলিল্লাহ, রংপুর সিটি হাফ ম্যারাথন আমি প্রথমবার অংশগ্রহণ করেছি এবং প্রথম এডিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা থেকে এসেছি। আজকে রংপুর সিটি হাফ ম্যারাথনে আমি প্রথমবার অংশগ্রহণ করেছি। আমরা ভালো আছি, সেটা যদি মানুষ বুঝতে পারে, আমাদের দেখে শিখতে পারে, তো হয়তো ওরাও ভালো থাকতে পারবে। হাইড্রেশন পয়েন্ট, এটা সবকিছু ভালো লাগছে। আম খেতে পাচ্ছি, দৌড়াচ্ছি, এটা একটা অনেক ভালো পাওয়া। দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধন করে অংশ নেন রানাররা। পুরো আয়োজনে মেডিকেল সাপোর্ট, পানি সরবরাহ এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। রানারাও খুব স্বতঃস্ফূর্তভাবে এটা গ্রহণ করে নিচ্ছে যে হাড়িভাঙা আমটার খুবই টেস্ট। খুবই ভালো ছিল, ট্র্যাকটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ভালো লেগেছে অনুভূতিটা, আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি চাই এরা আরো ভালো হোক, এরা সব বাচ্চাদেরই খেলাধুলার মধ্যে থাকা উচিত। আয়োজকরা বলছেন, শুধু প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা এবং রংপুরের ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। জেলা পর্যায়ে যে জায়গাগুলো আছে সেগুলোতেও যেন মানুষের মাঝে এই দৌড়ের যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলো ছড়িয়ে দিতে পারে। দৌড় শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অংশগ্রহণকারীদের প্রত্যেকের জন্য ছিল ফিনিশার মেডেল ও সনদ। ম্যারাথনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রূপকথার মতো বিশ্বকাপ কেপ ভার্দের প্রথম অংশগ্রহণেই উঠল নকআউটে। স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়, দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গড়িয়ে দিল ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 7 পরিবর্তন আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন একাদশে। বিশ্বকাপ সম্ভাবনা শেষ হলেও চমকের অপেক্ষায় জর্ডান। এবং মায়ামিতে পর্তুগাল কলম্বিয়া ম্যাচ টিকিটের আকাশচুম্বী দাম। সর্বোচ্চ মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো দল। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। মিথুন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।